স্পাইনাল কর্ড ইনজুরি বা প্যারালাইসিসের পরে আপনাদের পায়খানার সমস্যা হয়। তো অনেকে বলেন যে ডাক্তারবাবু, পায়খানা কখন হবে বুঝতে পারি না, নিজের থেকেই হয়ে যায়। কখনো ৩-৪ দিনে হয় না, আবার কখনো হঠাৎ করে হয়ে যায়। এই সমস্যাটা খুবই কমন, কিন্তু লজ্জার জন্য কেউ বলতে চান না। আর প্রপার রিহ্যাবিলিটেশন না হলে স্পাইনাল কর্ড ইনজুরি বা প্যারালাইসিসের পরে এই পায়খানা রিলেটেড প্রবলেমগুলো সলভ হয় না। তাই আমি ডাক্তার অনুরাগ বিশ্বাস আজ এসছি মেডিজি ফর ইউ চ্যানেলে। তো আজকে আমরা আলোচনা করব নিউরোজেনিক বাওয়েল, মানে এরকম নার্ভ ইনজুরির পরে বা স্পাইনাল কর্ড ইনজুরির পরে পায়খানার সমস্যা কি জিনিস, কেন হয়, আর এই বাওয়েল রিহ্যাব প্রোগ্রাম মানে স্টেপ বাই স্টেপ কি করতে হবে, আর বাস্তবে কিভাবে কন্ট্রোল কিছুটা ফিরে পেলেও পেতে পারেন বা কন্ট্রোল ফিরে না পেলে কিভাবে কন্ট্রোল করবেন, মানে এই পায়খানাটার হওয়ার টাইমিং বা কি কি সমস্যা হতে পারে, কি করতে হবে সব বলবো আজকে। তো আমাদের পায়খানা কখন হবে, কি হবে না হবে, এগুলোর জন্য কয়েকটা জায়গা ইনভলভ থাকে। ব্রেন, তার সাথে স্পাইনাল কর্ড তার স্পেসিফিক জায়গা, সেটা স্যাক্রাল রিজিয়নের কাছে থাকে। আর তারপরে যেখানে পায়খানাটা স্টোর থাকে সেই অন্ত্রের শেষ প্রান্তে, ওইখানকার যে সেন্সেশন। তো এই তিনটে সিস্টেম একসাথে ঠিকমতো কাজ করলে তবে আমাদের নর্মাল ভাবে যে পায়খানাটা হয় সেটা হতে পারে। এবার স্পাইনাল কর্ড ইনজুরিতে কি হয়, মানে শিরদাঁড়ার যে ইনজুরিতে স্পাইনাল কর্ডের যে কানেকশন সেটা কেটে যায়, তাই ব্রেনের থেকে যে সিগন্যাল সেটা পৌঁছাতে পারে না। আর যেখানে নিচের দিকে যদি ইনজুরি হয়, মানে স্পাইনাল কর্ডেরই নিচের দিকে, তাহলে ওইসব জায়গাগুলো পায়খানার ওই রাস্তাকে, এইসব জায়গাকে ডাইরেক্ট কন্ট্রোল করে, ঠিক আছে, স্যাক্রাল কর্ড রিজিয়ন গুলোতে। তো এইখানে ইনজুরি হলে তখন এই পায়খানার কন্ট্রোলটা চলে যেতে পারে। তো ব্রেনের সিগন্যাল কোনোভাবে ইন্টারাপ্ট হলে স্পাইনাল কর্ড ইনজুরির জন্য এরকম প্রবলেম হয়, বা ডাইরেক্ট যেখানে স্পাইনাল কর্ডের যে অংশটা কন্ট্রোল করে সেখানে ইনজুরি হলেও বা চোট লাগলেও এরকম হতে পারে। তো ফলে বডি সিগন্যাল দিতে পারে না যে কখন স্টুল জমেছে বা কখন বার করতে হবে, এইগুলো মানে পায়খানাটা কখন জমছে বার করতে হবে সিগন্যাল দেয় না। তো দুরকম সমস্যা হয় স্বাভাবিক। একটা হলো কনস্টিপেশন, মানে পায়খানা হতে চায় না। আরেকটা হলো ইনকন্টিনেন্স, মানে হয়তো আপনি বুঝতে পারলেন না নিজের থেকে পায়খানা হঠাৎ হঠাৎ হয়ে যাচ্ছে। তো এইসব পায়খানার প্রবলেম গুলোকে একসাথে নিউরোজেনিক বাওয়েল বলে। তো এটা নিয়েই আজকে আমি বলবো। অন্য প্রশ্ন, সব রোগীরই কি এক সমস্যা হয়? না, সব রোগীর হয় না। কম বেশি কারো সেন্সেশন থাকে, কারো থাকে না। আর আমরা এই নিউরোজেনিক বাওয়েল বা পায়খানার সমস্যাটাকে দুটো ভাগে ভাগ করব। তো সেইটা হলো ইনজুরি লেভেলের ওপর, মানে কোথায় চোট লেগেছে শিরদাঁড়ার হাড়ে। একটা নির্দিষ্ট লেভেলের ওপরে যদি চোট লাগে, সেটা T12 শিরদাঁড়ার হাড় বলে, তার উপরে যদি চোট লাগে তাহলে যেটা হয় যে রেকটাম বা ওই যে পায়খানার রাস্তায় ওখানে কিছু ফুল হলে তখন রিফ্লেক্স কাজ করে, একটুখানি পায়খানা জমলেই তার দেওয়ালগুলো ইরিটেট হয়। আর সেটা রিফ্লেক্সের মতো যে আমাদের স্যাক্রাল রিজিয়নের যে স্পাইনাল কর্ড সেখানে সিগন্যাল যায়, সেখানে সিগন্যাল গেলেই রিফ্লেক্স হয়ে পায়খানাটা হয়ে যায়। তো এরকম হঠাৎ করে স্টুল পাস হতে পারে, পেশেন্টরা বুঝতেও পারে না। এইটা জেনারেলি দেখা যায় যে একটা নির্দিষ্ট লেভেলের থেকে ওপরে যখন ইনজুরি হয় তখন। আর একটা নির্দিষ্ট লেভেলের যেমন T12 এর নিচে যদি ইনজুরি হয় তাহলে দেখা যায় যে রিফ্লেক্স নেই, যে পায়খানা জমছে কিন্তু রিফ্লেক্স হচ্ছে না বা পায়খানা বের হচ্ছে না। এতে হয় কি যে কনস্টিপেশন হয়ে যায়, মানে কষা হয়ে যায় পায়খানা। পায়খানা জমে যায়, অনেক সময় পাথরের মতো শক্ত হয়ে যায়। তো এই দুরকম সমস্যা মেনলি পেশেন্টরা ফেস করেন। আর এই ডিফারেন্সটা বুঝতে পারলে তাহলে ট্রিটমেন্টটা, এবার যেগুলো বলবো সেগুলো আরো করতে সুবিধা হবে, মানে ট্রিটমেন্টটা ইজি হয়ে যায় এখন। এই আজকের ভিডিও কিন্তু এর জন্য না যে ভিডিওটা দেখে ভাববেন যে আমার আবার পায়খানার সেন্সেশন আগের মতো হয়ে যাবে, ফেরত আসবে। সেটা সময়ের সাথে অনেকের একটু ফেরত আসে, কিন্তু কারোর নাও আসতে পারে। তাই আজকের ভিডিওর মূল উদ্দেশ্য কি, যে এই যে বাওয়েল মুভমেন্টটা কিভাবে নিয়মিত করতে হবে, মানে যখন রেগুলার যেরকম আমরা পায়খানা করি নর্মাল একটা টাইমে, সেরকম নির্দিষ্ট টাইমে যেন হয়। অ্যাক্সিডেন্টাল লিক যেন না হয়, হঠাৎ করে বাইরে বেরিয়েছেন সে সময় লিক হয়ে গেল, এই জিনিসগুলো বন্ধ করা, বা পেশেন্টকে ইন্ডিপেন্ডেন্ট করা, স্বাবলম্বী যাতে হয়। তো এইগুলো মানেই আমি বলবো যে কন্ট্রোল ফিরে পাওয়ার সমতুল্য। পুরোপুরি কন্ট্রোল আসবে কি আসবে না সেটা সময় বলবে। শুরু, তাই শুনতে থাকুন। প্রথমেই আসি, অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু অবহেলিত একটা বিষয়, যে কি টাইপের খাবার খাবেন।
ফাইবার ঠিকঠাক মতো খেতে হবে, দিনে অ্যাটলিস্ট 15 গ্রাম ফাইবার থাকতে হবে। তো এভারেজ 15 থেকে 30 গ্রামের মধ্যে ফাইবার জাতীয় জিনিস খেতে হবে। তো স্পাইনাল কর্ড ইনজুরি পড়ার জন্য একবার ডায়েটিশিয়ান ভিজিট করা খুব জরুরি। ফাইবার যে টাইপের খাবারে থাকে, নানা রকম ফল হতে পারে, পেয়ারা হতে পারে, আপেল হতে পারে, তো কিছু কিছু সবজিতে হালকা ফাইবার থাকে। তারপর বিভিন্ন যে খোসা জাতীয় শস্য সেগুলোতেও ফাইবার থাকে, ছোলা টোলা এগুলোতে ফাইবার থাকে। তো কি কি খাবেন, কতটা খাবেন, তার জন্য ডায়েটিশিয়ান দেখাতে হবে। আর জল ডিপেন্ড করে ইনজুরি লেভেলের ওপর ডিপেন্ড করে মোটামুটি 2 থেকে 2.5 লিটার জল খেতে হবে। একদম কম জল খেলে হবে না। হ্যাঁ, যদি অন্য কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে অনেক সময় জল রেস্ট্রিকশন থাকতে পারে, কিডনির সমস্যা রিলেটেড থাকলে। কিন্তু মেইনলি এভারেজ 2 থেকে 3 লিটার খেতে হতে পারে। আর জল আর ফাইবার যদি ঠিকমতো না খান বা কম খান তাহলে কিন্তু এই কনস্টিপেশন বা কষা হওয়ার চান্স বাড়বে। এইবার আসবো যে ফিক্সড টাইমিং এ কিভাবে করবেন। সব থেকে ভালো সময় হলো যে সকালে বা কিছু খাওয়ার পর তার 20 থেকে 30 মিনিট পরে এই চেষ্টা করা। এবার চেষ্টাটা কিভাবে করবেন সেটাও বলবো। কারণ 20-30 মিনিট পরে হয় কি, যখন আমাদের স্টমাকে খাবারটা জমা হয় তখন একরকম রিফ্লেক্স কাজ করে, গ্যাস্ট্রোকোলিক রিফ্লেক্স। কোলন মানে বৃহদান্ত্র। এবার সেই বৃহদান্ত্র তখন সংকুচিত হয় স্টমাকে যখন ফুল হয়। তো বৃহদান্ত্র সংকুচিত হলে তার নিচেই থাকে রেকটাম বা পায়খানা স্টোর করার জায়গা। তো পায়খানাটা সামনের দিকে প্রোপেল হয় যাতে বেরিয়ে আসতে পারে। তো এই খাওয়ার 20 থেকে 30 মিনিট পরে চেষ্টা করাটা খুব ইম্পর্টেন্ট। এবার বলবো যে কি কি চেষ্টা করব। বেস্ট হলো যদি পেশেন্ট কোমরে বসতে পারে ভালো, আর না হলে এক সাইডে কাত হয়ে শুতে পারে। আর গ্র্যাভিটি মানে বসলে যেটা হয় যে গ্র্যাভিটি বা মাধ্যাকর্ষণের টানে এটা একটা মুভমেন্টটা একটু সুবিধা হয় পায়খানা বেরিয়ে আসাটা। আর অ্যাবডোমিনাল মাসাজ করতে হবে, যে খেলেন তারপরে 20 থেকে 30 মিনিট পরে অ্যাবডোমিনাল মাসাজ। সেটা কোন দিক থেকে? সেটা শুরু করতে হবে আপনার ডান দিকের নিচ থেকে, ঠিক আছে? মানে ঘড়ির কাঁটা যেদিকে ঘোরে সেই দিকে ডান দিকের নিচ থেকে শুরু করে আস্তে আস্তে ওপর দিকে আসতে হবে। এবার ওপর দিকে আসার পর আবার ট্রান্সভার্সলি এক সাইড থেকে আরেক সাইডে গিয়ে আবার নিচের দিকে। আমি একবার দাঁড়িয়ে আপনাদের দেখাচ্ছি। এইটা ধরুন পেট, এইটা আমার ডান দিক, ঠিক আছে? ডান দিকের নিচ থেকে মাসাজ শুরু করে ওপরে আসতে হবে, মানে পাঁজরের নিচ পর্যন্ত, তারপর এই দিকে যেতে হবে, এইদিকে গিয়ে আবার নিচে নামতে হবে। এই মাসাজটা কয়েকবার করতে হবে। এইটা কেন? কারণ আমাদের বৃহদান্ত্র ওই ডিরেকশনে থাকে, ওইভাবে চাপ খেলে ওখানে স্টিমুলেশন হবে, পায়খানাটা বেরিয়ে আসতে সাহায্য হবে। তো খাওয়ানো হলো, নর্মাল খাবার খাওয়ার পরে তারপরে 15 থেকে 20 মিনিট পরে এই মাসাজটা করবেন, বা 20-25 মিনিট পরে মাসাজ করবেন। পজিশনিং বেস্ট হয় কোমরে বসা। এবার বাকি ট্রিটমেন্টটা কিন্তু এবার ডিপেন্ড করবে যে আপনার কি টাইপের পায়খানা। কনস্টিপেশন হচ্ছে, মানে ইনজুরি লেভেলটা অনেকটা নিচে, তাহলে যেটা করতে হবে যে পায়খানা তখন মানে রিফ্লেক্সে যে পায়খানাটা বেরিয়ে আসে সেই রিফ্লেক্সটা কাজ করে না, পায়খানা অনেকটা জমে যায়। তাই ওই সময় যেটা করতে হতে পারে যে আঙুল ঢুকিয়ে তারপর আঙুল দিয়ে যে শক্ত পায়খানাগুলোকে বের করে আনতে হতে পারে, ঠিক আছে? তো এইটা করা তখন জরুরি হয়ে যায়। আর যদি দেখা যায় যে না, ইনজুরি লেভেল অনেকটা উপরে, রিফ্লেক্সে বারবার করে পায়খানা হচ্ছে, তাহলে যেটা করা যায় যে আঙুল দিয়ে, আঙুলে গ্লাভস পরে তারপর সেখানে লিগনোকেইন বা এরকম লোকাল অ্যানাস্থেটিক বা অবশ করার জেলি লাগিয়ে তারপর যে কোনো একদিকে ওই পায়খানার মলদ্বারের ওখানে ঢুকিয়ে আঙুলটা দিয়ে ঘোরাতে হয়, ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ। এরকম 20-30 সেকেন্ড ঘোরানোর পরে তারপর থামতে হয় কিছুক্ষণ। কিছুটা রিফ্লেক্সে পায়খানা আসে, কারণ ওইখানে স্টিমুলেশন করলে ওই পায়খানার যে থলেটা সংকুচিত প্রসারিত হয়, তো তাতে পায়খানা বেরিয়ে আসে। এবার এরকম বার 2-3 রিপিট করা যেতে পারে। এবার এটার পরে কমপ্লিট পায়খানাটা করানো হয়, মানে এইভাবে কমপ্লিট পায়খানাটা করানো হয়। সেটা যদি ইনজুরি লেভেল ওপরে থাকে। আর যদি চোটের লেভেলটা অনেকটা নিচে থাকে তাহলে যেভাবে বললাম আঙুল ঢুকিয়ে আঙুলটা বাঁকিয়ে ওই জায়গাগুলোকে বার করে আনতে হয়, শক্ত হয়ে যায় তখন। তো এরকম দুরকম ব্যাপার আছে যে কোথায় ইনজুরি বা পায়খানা কিভাবে, মানে টাইপটা কনস্টিপেশন না বারবার হয়ে যাচ্ছে, এই জিনিসটার উপর ডিপেন্ড করে। আর পায়খানা নরম করার জন্য নানা রকম উপায় আছে, বিভিন্ন রকম ফাইবার আছে, তারপর ওষুধ আছে, তারপর পায়খানার রাস্তায় দেওয়ার জন্য ওষুধ আছে যেখানে ইরিটেশন হয়ে পায়খানা হওয়াকে স্টিমুলেশন হয়। তাহলে এরকম নানা রকম উপায় আছে। যে প্যারালাইসিস হয়ে গেল মানে সেই ডাইপারে পায়খানা করছে বা টাইম জানেন না, এরকম করাটা ঠিক না। আমি বলবো যে আপনারা কোথায় ভুলগুলো মেনলি করেন।
যে ডেইলি রুটিন যেটা নিয়মানুবর্তিতা ফলো করেন না। হয়তো কোনোদিন সকালে করালেন, কোনোদিন দুপুরে করালেন, এরকম না। এই যে প্রোগ্রামটা বললাম যে ১ম এ খাবেন, তারপর পেটে মাসাজ করবেন, তারপর যদি কষা পায়খানা হয় মানে ২-৩ দিন পরে হওয়ার মতো পায়খানা, তাহলে আঙুল ঢুকিয়ে ওটাকে বার করে আনতে হবে। আর যদি না বারবার পায়খানা হয়, কষা না, বারবার পায়খানা হচ্ছে ডায়রিয়ার মতো, তাহলে যেটা করতে হবে যে আঙুলে গ্লাভস পরে জেল লাগিয়ে পায়খানার রাস্তায় ওখানে স্টিমুলেশন করতে হবে গোল, গোল ঘুরিয়ে, বা ওষুধ দিয়েও স্টিমুলেশন করতে পারেন। তাতে রিফ্লেক্সে পায়খানাটা বেরিয়ে আসবে। তাহলে বুঝলেন যে এইটা আপনাকে ফলো করতে হবে, তার সাথে খাবারটা, জলটা ঠিক মতো রাখতে হবে। তো অনেকে জলটা কম খান, সেটা যেন না হয়। আর অনেকে আবার শুধু ওষুধের ওপর মানে ওই লিকুইড যেগুলো পাওয়া যায় ল্যাক্সেটিভ জাতীয় সেগুলোর উপর নির্ভর করে, সেটাও ঠিক না। হ্যাঁ, দরকার পড়লে দিতে হতে পারে, কিন্তু তার একটা লিমিট আছে। আর হঠাৎ করে কোনো খাবারের যে ডায়েটের এরকম চেঞ্জ করবেন না। তো এইসব জিনিসগুলো মেনটেন করবেন স্পাইনাল কর্ড ইনজুরি হলে বা প্যারালাইসিস হলে। আর তাছাড়াও অনেক কিছুর উপর ডিপেন্ড করে, টিল টেবিলে যারা দাঁড়ায়, গ্র্যাভিটি বা মাধ্যাকর্ষণের টানে এইসব বাউলটা ক্লিয়ার হতে সাহায্য হয়। আর কেন হয়? নরমাল মানুষের ক্ষেত্রে নরমালি কোনো একটা খাবার খেলে সেটা ২৪ ঘন্টা থেকে ৩৬ ঘন্টার মধ্যে জেনারেলি পাস করে যায়। মানে মুখ থেকে নিয়ে ওই পায়খানা হওয়া পর্যন্ত। আর স্পাইনাল কর্ড ইনজুরির ক্ষেত্রে এই টাইমটা দ্বিগুণ বা ২.৫ গুণ হয়ে যায়। মানে যেটা আপনার ২৪ ঘন্টায় আছে সেটা তাদের ৪৮ ঘন্টা বা ৭২ ঘন্টা এরকম সময় লাগতে পারে। কারো, কারো ৯৬ ঘন্টাও লাগতে পারে কোনো, কোনো জাতীয় খাবারে। তো এই ট্রানজিট টাইমটা স্লো হয়ে যায়। তাই স্পাইনাল কর্ড ইনজুরির জন্য এইসব কেয়ার মাথায় রাখা খুব জরুরি। তো বুঝলেন, এইটা টাইমলি ম্যানারে যদি এগুলো ফলো করেন, তাহলে বাইরেও যেতে পারবেন হুইল চেয়ার নিয়ে হোক বা এমনি ক্রাচ নিয়ে হোক, যেভাবেই হোক। বাইরে গিয়ে কোনো এরকম লজ্জা বা ডিগনিটি রিলেটেড সমস্যায় পড়তে হবে না। সেলফ কনফিডেন্স বাড়ে। যে আগে যেটা মনে হতো বেরোলেই তো পায়খানা হয়ে যাবে, সেটা আর হবে না। কনফিডেন্স বাড়বে। তারপর যখনই এটা টাইমলি হয়ে যাবে তখনই ইন্ডিপেন্ডেন্স বা স্বাধীনতা ফিরে পাওয়া পসিবল। আর যেটা ১ম দিকে একটু একজনকে কাউকে কেয়ার গিভারকে হেল্প করতে হতে পারে। হ্যাঁ, যাদের হয়তো হাতের ফাংশন নেই, যাদের ইনজুরির লেভেল অনেকটা উপরে, তাদের অন্য কাউকেই করে দিতে হতে পারে। তো জানলেন যে স্পাইনাল কর্ড ইনজুরির পর পায়খানার এই টাইপের সমস্যা হতে পারে, এইভাবে ট্যাকল করবেন। হ্যাঁ, ডিটেইলসে শোনার জন্য ডাক্তারের সাথে পরামর্শ করতে হবে। সেটা আমার সাথে হোক, যার সাথে হোক, গিয়ে দেখা করতে হবে। এই ভিডিওটা জাস্ট শিক্ষার জন্য আপনাদের, যে উপায় আছে এটুকু আপনাদের সাহস দেওয়ার জন্য। আর ভিডিও থেকে যদি কিছুমাত্র হেল্প পেয়ে থাকেন, তাহলে লাইক করবেন আর শেয়ার করবেন, যাতে যাদের দরকার তাদের কাছে পৌঁছায়। আর মেড ইজি ফর ইউ এই চ্যানেলটাতে আমি ডক্টর অনুরাগ বিশ্বাস এরকম ছোট ছোট টাইপ কন্টেন্ট নিয়ে আসবো। আর আপডেট পেতে সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে। নমস্কার।